মধ্যপ্রাচ্য ইস্যু নিয়ে আমাদের সাথে আলোচনা করতে রাজধানীর কাকরাইল থেকে আমাদের সাথে যোগ দেবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক সভাপতি জনাব আব্দুল্লাহ আল মামুন। আপনাকে স্বাগত জানাচ্ছি পূর্ব পশ্চিমে। শুরুতে জানতে চাই যে চুক্তির শর্ত ভেঙে 6 জিম্মির বিরতির 6 শতাধিক ফিলিস্তিনি মুক্তির আটকে দিয়েছে ইসরায়েল। তো এর ফলে যে যুদ্ধবিরতির দ্বিতীয় দফার আলোচনা সেটি ঝুঁকিতে পড়বে কিনা? ধন্যবাদ। অবশ্যই ঝুঁকিতে পড়বে, কারণ এই চুক্তিটি যখন হয় তখনই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং অনেকেই সন্দেহ পোষণ করেছিলেন যে এই চুক্তিটি যদিও 3 ধাপে যুদ্ধবিরতি কার্যকরের কথা বলা হয়েছে, এটি শেষ পর্যন্ত হয়তো নাও টিকতে পারে। তো আমরা সেটিরই আলামত দেখতে পাচ্ছি যে নেতানিয়াহুর এই মানে চুক্তি ভঙ্গের মধ্য দিয়ে প্রকৃতপক্ষে যে কথাটা সবসময় বলেছি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এখানে যে ইসরায়েল রাষ্ট্রটি প্রতিষ্ঠিত করা হয়েছে, সেই রাষ্ট্রটিকে বড় একটা রাষ্ট্রে পরিণত করাই হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র তথা পাশ্চাত্য শক্তির একটা উদ্দেশ্য। এই জন্যই আপনারা দেখবেন গত প্রায় 80 বছরের সময়ের মধ্যে এখানে কিন্তু কোনো সমাধান হয়নি। বারবার সংঘাত হয়েছে, বারবার যুদ্ধবিরতি হয়েছে, আবার কিছু জায়গা ইসরায়েল দখল করেছে। এবং সম্প্রতি আপনারা দেখেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট তিনি ঘোষণা দিয়েছেন যে গাজা জায়গাটা মার্কিন যুক্তরাষ্ট্র নিয়ন্ত্রণে নিবে। অর্থাৎ এটা কিন্তু তাদের সেই সুদূর প্রসারী যে পরিকল্পনা, সেটির একটা অংশ। এখন যেহেতু আরব বিশ্বের সাম্প্রতিক যে সভা হলো জর্ডানে এবং সৌদি আরবে, তার উপর ভিত্তি করে যখন বোঝা গেল যে এই মুহূর্তে গাজা দখল করাটা মানে মার্কিন যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে নেওয়াটা তার জন্য ঝুঁকিপূর্ণ, সেই জন্য আমার মনে হচ্ছে যে তারা একটা ভিন্ন কৌশল নিচ্ছে। সেই ভিন্ন কৌশলটা হলো এই, যে এই চুক্তি অনুযায়ী কিন্তু আপনার ইসরায়েল তার অধিকৃত জায়গা থেকে পশ্চাদপসরণ করেছে এবং পুরো জায়গা থেকে সরে যেতে বাধ্য হবে। এই যে চুক্তিটা যদি ভঙ্গ করা যায়, তাহলে কিন্তু আবার যুদ্ধটা রিভাইভ করা যাবে এবং তখন কিন্তু তাদের দখলদারিত্বটা আবার প্রতিষ্ঠিত করা যাবে। এরই অংশ হিসেবে সম্ভবত এই কাজগুলো করা হয়েছে। এবং এটা অবশ্যই এখন বাস্তবতায় যেটা মনে হচ্ছে যে এই চুক্তিটি আর হয়তো নাও টিকতে পারে আর কি। অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন, হামাস তো আসলে নিয়ম মেনেই যে যারা জিম্মি ছিলেন তাদেরকে মুক্তি দিয়েছে। অপরপক্ষে নেতানিয়াহু যে সকল ফিলিস্তিনি বন্দী ছিলেন তাদেরকে মুক্তি দিতে অস্বীকৃতি জানিয়েছেন। তো সেক্ষেত্রে সংকট সামনের দিকে ঘনীভূত আরো কতটুকু হতে পারে, বা এই সংকট সমাধানে আদত কার্যত পদক্ষেপ নিতে কারা এগিয়ে আসবে? আমরা যে কথাটা বলেছি যে বর্তমান বিশ্বের যে গ্লোবাল যে স্ট্রাকচারটা, সেই স্ট্রাকচার অনুযায়ী মার্কিন যুক্তরাষ্ট্র হচ্ছে একক পরাশক্তি। এবং এই একক পরাশক্তি এখন একটা আনচ্যালেঞ্জেবল। এবং এই একক পরাশক্তি যেহেতু ইসরায়েলকে সাপোর্ট দিচ্ছে, সাথে পাশ্চাত্যের শক্তি আছে, কাজে দেখুন বিশ্বে তো আসলে যে জিনিসটা হয়, আমরা তাত্ত্বিকভাবে অনেক নিয়ম কানুনের কথা বলি, আদর্শের কথা বলি, মানবতার কথা বলি, কিন্তু পৃথিবীতে এটাই রিয়েলিজম যে যার শক্তি আছে, মানে মাইট ইজ রাইট, সেটাই হয়। এখন যে পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের একক পরাশক্তিকে চ্যালেঞ্জ করার মতো আরেকটা শক্তি বা একাধিক শক্তি উত্থান না ঘটবে, সেই পর্যন্ত এই মার্কিন যুক্তরাষ্ট্র এবং পাশ্চাত্যের যে এখানে পরিকল্পনা, সেটাকে বাধা দেওয়ার কোনো সুযোগ নেই। হামাস তো বারবারই সঠিক অবস্থানে আছে, এটা সঠিক অবস্থানে থাকলে কি হবে, এই ইসরায়েলকে মোকাবেলা করার জন্য যে আরবীয় রাষ্ট্রগুলো, তাদের যে একতাবদ্ধ হওয়া, এবং একতাবদ্ধ হলেও তাদের যে বর্তমানে যে সামরিক শক্তি এবং অর্থনৈতিক শক্তি, সবকিছু মিলিয়ে তারা পাশ্চাত্য শক্তিকে হয়তো মোকাবেলা করতে পারবে না। এই ভয় থেকেই তারা হয়তো বা একত্রিত হতে পারছে না। এখন এটা স্বাভাবিক যে হামাস চেষ্টা করছে একটা স্বাধীনতাকামী সংগঠন হিসেবে তার জাতিকে রক্ষা করার জন্য, কিন্তু তার সক্ষমতাই বা কতটুকু। কাজে এই মুহূর্তে দ্বিতীয় শক্তি বলতে যেটা আমরা বুঝি, এই মুহূর্তে রাশিয়া, যদি ইউক্রেন যুদ্ধটা পরিসমাপ্তি ঘটে, সেখান থেকে যদি রাশিয়া বেরিয়ে আসতে পারে, এবং চীন, রাশিয়া, আমরা ইরান এবং ভারত, এরকম ভাবে যে আমরা বলেছি যে একটা বলয় তৈরি হওয়ার সম্ভাবনা আছে, যেটা ব্রিক্স এর মধ্য দিয়ে প্রকাশিত হয়েছে। এইভাবে যদি একটা শক্তি দাঁড়িয়ে যায়, তখন ক্ষমতার একটা ভারসাম্য হবে। বর্তমান বিশ্বে আসলে গ্লোবাল যে স্ট্রাকচার, সেখানে কিন্তু ক্ষমতার মধ্যে কোনো ভারসাম্য নেই, যার জন্য কিন্তু ন্যায় প্রতিষ্ঠা করা সম্ভব হচ্ছে না। কাজে এখানে অবশ্যই রাশিয়াকে এখানে একটু এগিয়ে আসতে হবে, চায়নাকে এগিয়ে আসতে হবে, এবং তৃতীয় বিশ্বের যে কান্ট্রিগুলো, তাদেরকে ন্যামের মতো করে একটা কনসোলিডেটেড ফোর্স হিসেবে যদি বেরিয়ে আসতে পারে। পাশাপাশি সবচেয়ে বেশি যেটা দরকার, যে মুসলিম শক্তি, বিশেষ করে পশ্চিম এশিয়ার যে দেশগুলো, তাদেরকে যদি ঐক্যবদ্ধ করা যায়, কারণ তারা যার যার স্বার্থে কিন্তু পাশ্চাত্য শক্তির সাথে আবার
বাইল্যাটারাল রিলেশনে যুক্ত। তারা এই যার যার বাইল্যাটারাল রিলেশন থেকে বেরিয়ে এসে যদি তারা